এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। দিনভর নাটকীয়তার পর মিটমাট বিসিবি কোয়াবের নাজমুল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন ইফতেখার মিঠু। শুক্রবার থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। বিশ্বকাপ সমস্যা সমাধানে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের বিষয়ে অনড় বাংলাদেশ। সাফ নারী ফুটসালে ভারত বধের মহাকাব্য লিখল বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিল ৩-১ গোলে। জোড়া গোল করলেন সাবিনা, একটি সুমাইয়া। এবং ফিফা বিশ্বকাপের টিকিট নিয়ে চলছে কাড়াকাড়ি। চড়া মূল্যেও কমছে না আগ্রহ। তৃতীয় ধাপের শেষ আবেদন পড়ছে আরও 50 কোটির। এপ্রিলে ছাড়া হবে নতুন লট, জানালেন ওয়ানটিনি। দিনভর নাটকীয়তার পর অবশেষে এলো সমাধান। মিলে গেল বিসিবি কোয়াব। রাত ৮টা থেকে ৩.৫ ঘন্টার মিটিং শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু জানালেন, শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিপিএল বাতিল হয়েছে আগের সূচি অনুযায়ী 18 তারিখের বিশ্রাম ডে। শুক্রবার থেকে একটানা এখন চলবে ম্যাচ। তবে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিষয়ে আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে বিসিবি। 48 ঘন্টা শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিসিপ্লিনারি কমিটি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে লাস্ট 2 দিন, যার জন্য আজকে আমাদের খেলাটা মানে বিপিএল খেলা অনুষ্ঠান করতে পারিনি। সো প্রথম কথাটা হচ্ছে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছিল, যে একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত। ওনার এটা করা উচিত হয়নি এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত। এবং আমরা জানেন যে আমরা সব সময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও। আজকে ক্রিকেট প্লেয়াররা খেলছে বলেই আইসিসি পয়সা দিচ্ছে, টিভি রেভিনিউ পাচ্ছি, গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন, খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন, সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন্ড সবাই এফোর্টে। তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমাদের খেলোয়াড় ছোট ভাইরা। সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনা যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে প্রসিডিওর অনুযায়ী, আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি, সেই কনস্টিটিউশনের আন্ডারে প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। তো সুতরাং যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। এর আগে দিনভর বয়কটের পর সন্ধ্যায় নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসেন ক্রিকেটাররা। শুরুতে 2 শর্ত দিলেও পরে সব শর্ত ভুলে মাঠে নামতে প্রস্তুত বলে জানান তারা। 2 জায়গায় 2 চিত্র, একসঙ্গে এত ক্রিকেটারকে শেষ কবে দেখা গেছে? এবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, যার কারণে হয়নি বিপিএল এর প্রথম ম্যাচ। ভক্ত সমর্থকরা ম্যাচের দাবিতে করেছেন ভাঙচুর। ক্রিকেট খেলি নাই, সংবাদ সম্মেলন ডেকে কোয়াব জানিয়েছে তাদের অবস্থান। নাজমুলের পদত্যাগ কিংবা বোর্ডের কাছ থেকে তার পদত্যাগের আশ্বাস। আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন এই লোক থাকবে না, যদি থাকে ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে
আমরা আবার মাঠে ফিরতে পারি। আলটিমেটামের দীর্ঘ সময় কেটে গেলেও যোগাযোগ করেননি সভাপতি। নাজমুলের পদত্যাগের সঙ্গে নানা ইস্যুতে বোর্ডের অবহেলার কথা তুলে ধরেন ক্রিকেটাররা। উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। অ্যাজ এ প্লেয়ার, সেটা মেয়ে হোক ছেলে হোক, বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দিবেন একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে। সো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। এসব দাবির মুখে এম নাজমুলকে বোর্ডের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলেও ক্রিকেটাররা অনড় থাকে নাজমুলের পদত্যাগের দাবিতে। তাই মাঠে গড়ায়নি দিনের দ্বিতীয় ম্যাচও। ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড দ্বিমুখী অবস্থার কারণে অনিশ্চয়তায় দেশের ক্রিকেট। যদিও রাতে আবারও সভায় বসেন ক্রিকেটাররা, সেখান থেকে আসে নতুন সিদ্ধান্ত। সব শর্ত বাদ দিয়ে ম্যাচ খেলতে রাজি হন ক্রিকেটাররা। শুরুতে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নিলেও ক্রিকেটাররা সম্মত হওয়ায় আবারও বিপিএল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের সমসাময়িক ইস্যুগুলো নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ক্রিকেটারদেরকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য, তার ফলশ্রুতিতে ক্রিকেটারদের অবস্থান, বয়কট, সবকিছু মিলিয়ে একটা আসলে থ্রিলার সিনেমা দেখিয়েছেন কিনা আজকের দিনে? না, সেই থ্রিলার সিনেমার কিন্তু একটা স্বস্তিকর বিষয়টা হলো যে ক্রিকেট মাঠে ফিরছে। এটা অনেক স্বস্তিকর একটা বিষয়, কারণ আমি সাংবাদিক হিসেবে একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে অন্তত ক্রিকেটে আপনি বর্জন করে কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি অবশ্যই সেখানে যদি অন্যায় দেখেন অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু যদি আপনি বয়কট করতে চান বা বর্জন করতে চান তাহলে কিন্তু আপনি নিজের খেলাটাকেই খেলতে পারছেন না, আপনি নিজের পারফরমেন্সটাকে দেখাতে পারছেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটাররা যে প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের অবশ্যই প্রয়োজন ছিল, এবং প্রতিবাদটা যে শেষ হয়ে গিয়েছে তাও কিন্তু না। আমি মনে করি যে তাদের এই প্রতিবাদটা একেবারে পারফেক্ট মুহূর্তে এবং সঠিক সময় তারা প্রতিবাদটা করেছেন, এবং এটা যদি না হতো তাহলে এতদিন ধরে যে ক্রিকেটারদের সম্পর্কে বা ক্রিকেট সম্পর্কে যে বাজে ধারণা নিয়ে আসছেন আমাদের কয়েকজন সো কল্ড পরিচালক, আমি তাদেরকে সো কল্ডই বলবো, কারণ তারা যে কায়দায় নির্বাচিত হয়ে এসেছেন, দে ডোন্ট ডিজার্ভ টু সিট ইন বিসিবি। সহজ হিসাবটা হলো আমার এটা, এবং তারা এখানে বসার যোগ্য না এবং ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার যোগ্য না। তার প্রমাণটাই হলো তাদের এই আজে বাজে কথাবার্তা বলাটা। নইলে তারা একজন এক্স ক্যাপ্টেন সম্পর্কে যে কথা বলেছেন, আর গতকালকে তিনি যা বলেছেন সেটা তো এক ধরনের অভদ্রতা, অসভ্যতা, এবং এটা কোনো মতেই শোভনীয় কোনো কাজ নয়। এবং তিনি যেটা করেছেন আমি মনে করি যে ইটস এ গ্রস মিস্টেক। এটা আমার কাছে মনে হচ্ছে যে তার মানসিক সুস্থতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে যে কোনো ক্রিকেট বোর্ডের পরিচালক এ ধরনের কোনো কথাবার্তা বলতে পারেন কিনা। সো তিনি যে কটূক্তি করেছেন সেই কটূক্তির জবাবে ক্রিকেটাররা যে ফেটে পড়েছে স্বাভাবিক বিষয়, এবং তারা যেভাবে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদটা আমি মনে করি যে জাস্টিফাইড এটা ছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচটা যদি তারা খেলতে পারতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তারা আজকে আরো ভালো অবস্থানে থাকতে পারতেন। হয় কি যে আপনি যখনই কোনো প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদ বা যে কোনো বিষয়ের দাবি তুলতে গিয়ে আপনি যখনই শুরু থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন, সেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই, আপনাকে একটু স্পেস রাখতেই হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে স্বস্তির বিষয়টা হলো যে অন্তত শেষ রাতে ক্রিকেটাররা যেরকমভাবে একটা স্পেস রেখেছেন এবং শুক্রবার থেকে তারা বিপিএলে ফিরবেন, ইটস এ গুড অ্যাটিটিউড, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সঙ্গে তাদের প্রত্যেক দিন কিন্তু মনে রাখতে হবে যে এই ভদ্রলোক যেন ক্রিকেট বোর্ডে, আমি ভদ্রলোক বলছি বাট ব্র্যাকেট দিয়ে একটা বিশ্বাসসূচক চিহ্ন আপনি দিতে পারেন, বাট এই লোক যেভাবে আচরণ করছেন তাতে আমার কাছে মনে হয় না যে ক্রিকেট বোর্ডের আর তিনি কোনো ধরনের সম্মান পাবেন, এবং
ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার মর্যাদা তার থাকা উচিত, অথবা ক্রিকেট বোর্ডে তার প্রবেশ করা উচিত। আমি মনে করি যে এখান থেকে ক্রিকেট বোর্ড 24 তারিখে যে বিসিবির একটা আপনার সভা রয়েছে, সেই সভায় একটা কঠিন সিদ্ধান্ত আসা উচিত ক্রিকেট বোর্ডের বাদবাকি পরিচালকদের, কারণ এই একজন পরিচালকের জন্য পুরো ক্রিকেট এবং পুরো বাংলাদেশের ক্রিকেট শুধু দেশের মাটিতে না, পুরো দেশের বাইরেও বদনামের শিকার হয়েছে। অতএব এর দায়টুকু এককভাবে তাকে নিতে হবে। আমরা তো দেখি যে আসলে ক্রিকেটাররা যখন কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে বিভিন্ন ধরনের কোড অফ কন্ডাক্ট রয়েছে বিসিবির শাস্তির আওতা না হয়। বিসিবি পরিচালকদেরও কি আসলে এই ধরনের কোনো কোড অফ কন্ডাক্ট থাকা উচিত কিনা, যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় পরবর্তীতে? শুড বি, আমি মনে করি যে অবশ্যই থাকা উচিত, কারণ আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন দেখে আপনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছেন এবং আপনি নিজেকে জমিদার ভাবতে শুরু করেছেন। ক্রিকেট বোর্ডে যে 1300 কোটি টাকার সম্পদ রয়েছে, সেই সম্পদটাকে আপনি মনে করছেন যে এটার মালিক বোধহয় আমি হয়ে গেছি এবং আমি জমিদার এবং বাদবাকি সবাই প্রজা, আমি বোধহয় বেতন দেবো তাদেরকে, আমি বোধহয় তাদেরকে পারফরমেন্স বোনাসটুকু আমার সইয়ে চলে আসে। ইটস আ রং অ্যাটিটিউড, কোনো মতেই এটা হওয়া উচিত না। কারণটা হলো যে তারা ক্রিকেট বোর্ডের যে কায়দায় বিতর্কিতভাবে নির্বাচিত হয়ে এসেছেন মাত্র 4 মাস হলো। ক্রিকেট তো 4 মাসের ক্রিকেট নাই, টাকাটা তো 4 মাসের ক্রিকেট নাই। ক্রিকেটাররা মাঠে খেলেন বলেই এই টাকাটুকু এসেছে বা এই সম্পদটুকু এসেছে। তিনি আজকে যে আপনার ঢাকা টু সিলেটে যে গিয়েছেন, যে ফ্লাইটে গিয়েছেন, বিজনেস ক্লাসে করে গিয়েছেন এবং সেলফি তুলেছেন, এরকমভাবে এই সেলফি তোলার আনন্দটুকু তিনি কেন পেয়েছেন? কারণ ক্রিকেটাররা খেলেছে বলেই এই টিকিটটা কিন্তু তিনি বিসিবি থেকে পেয়েছেন। 5 স্টার হোটেলে তিনি থাকছেন, কিন্তু সেই টাকাটা তো তিনি নিজে দিচ্ছেন না, ক্রিকেট বোর্ড সেটা পে করছে। এই টাকাটা কোত্থেকে আসছে? ক্রিকেটাররা খেলেছে বলেই আসছে। সো এই জিনিসগুলি তাকে মনে রাখতে হবে। এমন না যে তিনি 1300 কোটি টাকা 4 মাস আগে নিয়ে এসে তারপর ক্রিকেট বোর্ডে তিনি পরিচালক হয়েছেন। সো বিষয়টা হলো কি, যে হয় হঠাৎ করে এসে জুড়ে বসা লোকজন যখন আপনি ক্রিকেট বোর্ডে চলে আসে, যাদের সেই যোগ্যতা নেই, যারা এক অর্থে ক্রিকেটটা কিভাবে পরিচালনা করতে হবে এবং কিভাবে আপনার ক্রিকেটের যে মেইন স্টেক হোল্ডার ক্রিকেটাররা, তাদের সাথে সম্পর্কটুকু ভালো রাখতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, এই বোধশক্তি যদি কোনো লোকের না থাকে, তাহলে আমি মনে করি না যে তাদের ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার যোগ্যতা রয়েছে। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমি মনে করি যে অবশ্যই ক্রিকেট বোর্ডের ঠিক যেরকমভাবে ক্রিকেটারদের এক ধরনের বিধিবিধান রয়েছে, একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমাদের সাংবাদিকদেরও কোড অফ কন্ডাক্ট রয়েছে। তাহলে কেন আপনি একজন ক্রিকেট বোর্ডের পরিচালকও থাকবেন না? অফকোর্স তার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তাকে রাখতে হবে এবং সেই অ্যাকাউন্টেবিলিটি বা সেই দায়িত্ব তিনি যদি পালন করতে না পারেন, হি শুড বি কিকড আউট। আলোচনা আরও করবো, একটা প্রতিবেদন আছে সেটা দেখে আসছি। বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে আইসিসি। বিসিবি এবং সরকারের সঙ্গে তাদের আলোচনার পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ। এ বিষয়ে আবারও নিজেদের অনড় অবস্থান ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে করা প্রেস ব্রিফিংয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্যকে নিয়েও কথা বলেন তিনি। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে অবহিত করেন আসিফ নজরুল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনো অন্ধকারে বাংলাদেশ। ভারতে না গেলে বিশ্বকাপ ভেন্যুর ভবিষ্যৎ কি হবে, শ্রীলঙ্কায় আদৌ ম্যাচ হবে কিনা, এগুলো এখন দেশের ক্রিকেটে $মিলিয়ন প্রশ্ন। কিন্তু এসবের কোনো উত্তর নেই, অথচ দেশের ক্রিকেট কর্তারা লড়ছেন নিজেদের স্টেক হোল্ডারদের সঙ্গেই। ঘরের মানুষকে শত্রু বানিয়ে চলছে যুদ্ধ খেলা। এর মাঝে অবশ্য একটা আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরো আলোচনা করতে এবার আর ভার্চুয়াল বৈঠকে নয়, সরাসরি দেশে আসছে আইসিসি প্রতিনিধি দল। যদিও যেই আসুক না কেন, নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না বাংলাদেশ, তা বেশ স্পষ্ট করেই বলেছেন আসিফ নজরুল। আমাকে আমিরুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এত সমস্যার মাঝে দেশের ক্রিকেটে আরো একটা বড় সমস্যা কয়েকজন বোর্ড পরিচালকের অতি কথন। সিলেটে এ নিয়ে একবার প্রশ্নও করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে, কিন্তু হেসে উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেদিন যদি না হেসে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এদিন দেখতে হতো না দেশের ক্রিকেটকে। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো ক্রিকেট ফেডারেশন।
ফেরার নীতি। ক্রিকেটারদের অপমান করার উপযুক্ত শাস্তি দাবি করেছেন সবাই। বিষয়টিতে অবাক হয়েছেন ক্রীড়া উপদেষ্টাও। পরিষ্কার বলেছেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে মানে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা। আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদি, আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। তো এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার, তারা ব্যবস্থা নেবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আপনাকে কি বলবো, আমাদের মনে হয় আবারও ফিরছে আলোচনায়। স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, প্রতিবেদন দেখছিলাম বিশ্বকাপ ইস্যু, সেই জায়গায় কিন্তু এই এম নাজমুল ইসলাম কিন্তু এসেছেন এই আলোচনায়। সেই বিষয়টা আপনি এতক্ষণ বলছিলেন, ক্রিকেটাররা যখন আসলে তাদের কে নিয়ে মন্তব্যের বিপরীতে প্রতিবাদে গেল, তখন তারাও কিছুটা সহনশীল হওয়া উচিত ছিল কিনা। আমরা দেখেছি সব ক্রিকেটাররা উপস্থিত হয়েছেন এবং এক একজন এক একটা করে দাবি উত্থাপন করেছেন। এই বিষয়টা তারাও আর একটু বিচক্ষণতার পরিচয় দিতে পারতো কিনা। না, এটা তো মানুষ হিসাবে অবশ্যই আপনাকে একটু টলারেন্সি দেখাতে হবে। সবসময় আপনি অসহনশীল হয়ে যদি থাকেন এবং যখনই কোনো একটা বিষয় আপনার রেইজ করেন, তখন চারিদিক থেকে যদি আপনি মনে করেন যে এই দাবিগুলো পূরণ করতে হবে, তখন দেখা যাবে যে একটা পুরোপুরি একটা যার বিরুদ্ধে আপনি কথা বলছেন বা যে সংস্থার বিরুদ্ধে আপনি খেলছেন তাদেরকে একটা প্রতিপক্ষ হিসেবে বানিয়ে ফেলছেন। আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে কি, যে দেখবেন আপনি যে কোনো দাবি পূরণের জন্য আমরা খুব সম্ভবত শাহবাগ আন্দোলনের মতো, শাহবাগ ঘেরাও করার মতো অবস্থা তৈরি করি। তো সেটা না করে আপনি একটু লজিক নিয়ে এগোলে, এবং যেটা আমি একটু আগে বললাম যে আপনাকে যে কোনো দাবি আদায় করতে গিয়ে আপনি শুরুতেই যদি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান, তাহলে কিন্তু সেখানে আর নেগোসিয়েশনের বিষয়টুকু থাকে না, আলোচনার বিষয়টুকু থাকে না। এই যে ক্রিকেটাররা খেলতে রাজি হয়েছেন, এটা লেট নাইটে হয়েছে। এটা আরেকটু আগে হলে আপনি সেকেন্ড ম্যাচটা খেলতে পারতেন, এবং আমি মনে করি যে সেকেন্ড ম্যাচটা যদি বাংলাদেশ ক্রিকেটাররা খেলতে পারতেন, বিপিএল এর যদি হতো, তাহলে তারা আরো ভালো অবস্থানে থাকতে পারতেন এবং তাদের অবস্থানটা আর একটু উইনিং পজিশনে থাকতে পারতো। স্টিল দে আর ইন উইনিং পজিশন, যে তারা তাদেরকে পুরোভাবে পুরো দেশের ক্রিকেটারদেরকে যেভাবে একজন পরিচালক অপমান করেছেন, সেটার এক অর্থে প্রতিবাদটুকু জানানো, আমি বদলা বলবো না, আমি বলবো যে একটা সঠিক প্রতিবাদ জানানোর প্রয়োজন ছিল। তাহলে এই লোক বুঝতে পারবেন যে তিনি কি ভুল করেছেন বা কি অন্যায় করেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ভদ্রলোক, আমার মনে হয় না যে এই ভুলটুকু বুঝতে পারবেন। কারণটা হলো যে এটা তার প্রথম ভুল অপরাধ না। এর আগে তিনি কিন্তু তামিম ইকবালের মতো ক্রিকেটারকে তিনি আজে বাজেভাবে মন্তব্য করেছেন এবং প্রকাশ্যে গালাগালি করেছেন। সো সেটা করে এবং সেটাকে জাস্টিফাইড করার জন্য তিনি ফেসবুকে আবার পোস্টও দিয়েছেন। সেই ঘটনা কিছুদিন যেতে না যেতে তিনি এর পরে যে কাজটুকু করেছেন, সেটা আপনি কোনো মতেই, সেটা একটু আগে আমরা যেটা দেখছিলাম যে ক্রীড়া উপদেষ্টা পর্যন্ত এটা মানে কথায় প্রকাশ করতে পারছেন না যে একজন মানুষের কাছ থেকে এই ধরনের আচরণ কেন আসবে ক্রিকেট বোর্ডের একটা পরিচালকের পদে বসা এক পরিচালকের কাছ থেকে। এই পরিস্থিতিতে আমরা আজকের সারাটা দিনই দেখলাম ক্রিকেটাররা এবং কি ক্রিকেট বোর্ড খানিকটা মুখোমুখি অবস্থানে। এই জায়গা থেকে সম্পর্কটা উন্নয়নে আসলে কাদেরকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে? উভয় পক্ষকে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে স্টেক হোল্ডার সবাই, শুধুমাত্র ক্রিকেটার যদি মনে করে যে না আমরাই সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং আমরা সব যা দাবি করব সব পূরণ করতে হবে এবং আমরা যেভাবে দেখিয়ে দিব সেভাবেই চলতে হবে, তাও কিন্তু না। ঠিক সেই সঙ্গে কিন্তু সংগঠকদেরকেও মনে রাখতে হবে যে তারা কিন্তু ক্রিকেটারদের কোনো প্রতিপক্ষ নন। এটা একেবারে সিঙ্ক্রোনাইজ করে কিন্তু চলতে হবে। সংগঠকরা এবং ক্রিকেটারদের মধ্যে কিন্তু মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকাটা কোনো মতে উচিত না। কিন্তু কেন এই সম্পর্কটা এরকমভাবে বিল্ড আপটা হলো, তার অন্যতম কারণ হলো যেটা আমি বললাম, যে যাদের আপনার ক্রিকেট বোর্ডে আসার মতো যোগ্যতা নেই, তারা এখানে এসে নিজেদেরকে মালিক ভাবতে শুরু করেছে। তারা নিজেদেরকে মনে করতে শুরু করেছে আমরা বোধহয় জমিদার, আমরা বোধহয় সামন্ত প্রভু, আর বাদ বাকি সবাই বোধহয় চাকর বাকরের মতো হয়ে থাকবে। তো এটা তো কোনো মতেই, এটা আপনি এই ধরনের চিন্তা যদি আপনি করে থাকেন, তাহলে কখনোই কিন্তু আপনি একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতে আবার তার পক্ষে অনেক বেশি জনপ্রিয়তা দেখতে পাচ্ছি। আই ডোন্ট বিলিভ ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কিন্তু আপনি কখনো প্রকৃত মিডিয়া না, সেখানে আপনি মতামত প্রকাশ করতেই পারেন। এই যে আমি এই কথাগুলো বলছি, দেখবেন যে আপনি আমাকেও কিন্তু ট্যাগ করে দিতে পারে, যে কেউ একটা ট্যাগিং দিয়ে বলে দিতে পারে বোধহয় আমি বোধহয় ক্রিকেটারদের কাছ থেকে ঘুষ খেয়েছি, এমন হতে পারে। আই ডোন্ট বিলিভ ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আপনি কি বললেন, আপনি আপনার মতামত দিতেই পারেন, সেটা কোনো সন্দেহ নেই সেটা দিয়ে।
কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে আপনি আমার সম্পর্কে আমার বিষয়ে একেবারে পুরো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যদি ফেলেন, তাহলে ইটস আপ টু ইউ। আমি এই কারণে মনে করি যে সোশ্যাল মিডিয়ার চেয়ে আপনার ভরসাটুকু রাখতে হবে নিজের ব্রেনে এবং নিজের আপনার মানসিকতায়। না, সেটাই আশা করি আমরা। ক্রিকেটার এবং কি ক্রিকেট বোর্ড উভয় পক্ষই তাদের সম্পর্ক উন্নয়ন করবে। প্রতিবেদনে আরও একটা বিষয় দেখছিলাম, শেষ একেবারে চলে আসছি, একটা ছোট করে জানতে চাই যে বিশ্বকাপের বিষয়ে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে এবং শুরুটা কিন্তু হয়েছে সেই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়েই, তামিম ইকবালের উপর মন্তব্য করা, তারপরে ক্রিকেটারদেরকে নিয়ে এই নাজমুল ইসলামই আসলে এই বিষয়টা নিয়ে একটু বেশি ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছেন। যাই হোক, তবে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে অবস্থানটা, সেই জায়গাটা বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? বাংলাদেশের সমগ্র ক্রিকেটার জনগণ সবারই এক থাকা উচিত কিনা এই বিষয়টা নিয়ে? অবশ্যই আমি মনে করি এক থাকা উচিত, কারণ ওয়েন ইজ এ ম্যাটার অফ ফর কান্ট্রি, তখন তো আপনি অবশ্যই এক হয়ে থাকা উচিত, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি একটা মতামত দিবেন এবং আরেকজন আরেক মতামত দিবে একই দেশের হয়ে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে সমস্যাটা আপনার দেশের মধ্যেই রয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ নিয়ে সার্বিকভাবে প্রথম দিন থেকে যে অবস্থানে ছিল, সেই অবস্থানে এখন পর্যন্ত সঠিক অবস্থানে তারা রয়েছে। কারণ যেভাবে আপনি নিরাপত্তাহীন একটা জায়গাতে আপনি খেলতে যেতে পারেন না। এবং এখন যদি আপনি মনে করেন, বলেন যে আমাকে যে ডেভেলপিং নিউজটা কি হচ্ছে, এই যে একটু আগে আমরা যেটা জানলাম যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে এবং তারা আলোচনায় বসবে, এটাও কিন্তু একটা গুড সাইন। এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের পক্ষে পুরো জিনিসটা যাচ্ছে, যে বাংলাদেশ যে এখন পর্যন্ত তাদের অবস্থানে সঠিক রয়েছে, এই কারণে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এবং এই আলোচনার ফলাফলও কী হতে পারে এবং আলোচনার সাবজেক্ট কী হতে পারে, আমি আপনাকে এখনই বলে দিতে পারি। আলোচনার সাবজেক্ট একটাই হতে পারে যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশ দলকে এসে গায়ে হাত দিয়ে বলবে যে যা হওয়ার হয়ে গিয়েছে, তোমরা যেন ভারতের মাটিতেই খেলো। এখন আমি জানি না বাংলাদেশ তাদের প্রথম দিনের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে আসবে নাকি আগের অবস্থানে স্টিক থাকবে, সেটার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভিকে। দর্শক, আলোচনা করছিলাম সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সারের সঙ্গে। সাফ নারী ফুটসালে শুভ সূচনা করলো বাংলাদেশ। পরাক্রমশালী ভারতকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করলো বাংলাদেশের জয়িতারা। জোড়া গোল করেছেন সাবিনা খাতুন আর 1 গোল করেছেন মুতসু সুমাইয়া। ফুটসালে একেবারেই আর্ন করা বাংলাদেশের নারীরা এবারই প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে গেল তারা। কিন্তু সাফ নারী ফুটসালকে স্বপ্নের মতো শুরু হলো সাবিনা কৃষ্ণাদের। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ভারতকে চেপে ধরে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে 11 গোল দেয়া ভারত এদিন সুযোগ তৈরি করতেই হিমশিম খায়। থাইল্যান্ডের নান্থাবুরি কোর্টে আধিপত্য বিস্তার করে খেলে লাল সবুজের দল। 7ম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস থেকে স্কোর করেন অধিনায়ক সাবিনা খাতুন। 13 মিনিটে আবারও এই জুটির সামনে ধরাশয়ী ভারত। তাদের দারুণ বোঝাপড়ায় 2 গোলের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে কৃষ্ণা সাবিনাদের কারিশমা, পাত্তাই পায়নি ভারতের মেয়েরা। 76 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন মাতসুশিমা সুমাইয়া। শেষ দিকে ভারত 1 গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। খেলার সময়ে আরও থাকছে কোপা দেল রের শীর্ষ 16 লড়াই। কিছুক্ষণ পর মাঠে নামবে বার্সেলোনা। সুপার কাপ জয়ের আত্মবিশ্বাস টইটুম্বুর কাতালোনিয়ানরা, প্রতিপক্ষ রেসিং সান্টান্ডার। টিকিটের চড়া মূল্যের পরও এবার অবাক করা এক তথ্য দিল ফিফা। তৃতীয় ধাপে ছাড়া টিকিটের সময়সীমা শেষ হওয়ার পর 50 কোটির বেশি টিকিটের আবেদন পড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়াও জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকে টিকিটের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এপ্রিলে আবারও টিকিট ছাড়া হবে বলে জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায়। আর মাত্র 5 মাসের অপেক্ষায় এরপরেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় বুঁদ হবে ফুটবল বিশ্ব। তার আগে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছে ফিফা বিশ্বকাপের ট্রফি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপ ঘিরে ইতিবাচক আলোচনার পাশাপাশি বারবার নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সবচেয়ে প্রতীক্ষিত বিষয় হলো একটা টিকিট। সোনার হরিণ সেই টিকিটের দাম নিয়ে সমালোচনার শেষ নেই। তোপের মুখে পড়ে বিশ্বকাপের টিকিটের দাম কমিয়ে নতুন একটি ক্যাটাগরির টিকিট ছাড়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর টুর্নামেন্টে অংশ নেওয়া 48 দেশের ফুটবল ফেডারেশনের জন্য প্রতিটি ম্যাচে $60 মূল্যে টিকিট বরাদ্দ রাখা হবে। সমর্থকদের মাঝে সেসব টিকিট বিতরণের সিদ্ধান্ত নেবে স্ব ফেডারেশন। এরপরও শঙ্কা ছিল, এত অর্থ ব্যয় করে টিকিট কিনতে আগ্রহী হবেন তো দর্শকরা? এবার দারুণ এক সুখবর শোনালো বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ইতোমধ্যেই নাকি 50 কোটিরও বেশি মানুষের টিকিটের আবেদন পড়েছে ফিফায়। টিকিটের জন্য স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বাইরে সবচেয়ে বেশি আবেদন পড়েছে জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা ও কলম্বিয়ার সমর্থকদের কাছ থেকে। তৃতীয় ধাপে টিকিট বিক্রির সময়সীমা শেষ হওয়ার পর এমন তথ্য জানায় ফিফা। গেল 11 ডিসেম্বর তৃতীয় ধাপে টিকিট ছাড়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যার সময়সীমা শেষ হয় মঙ্গলবার। সেখানে এত টিকিটের আবেদন পড়েছে বলে নিশ্চিত করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। $500 million ticket requests for the FIFA. বিশ্বকাপের টিকিটের জন্য $500 বিলিয়নেরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য, এক কথায় অসাধারণ। এটা স্পষ্ট যে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। টিকিটের জন্য আবেদন করা সব ভক্তদের আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বিশ্বের 211 ফিফা সদস্য অ্যাসোসিয়েশনের সব দেশ থেকেই আবেদন পেয়েছি আমরা। আমাদের একটা আফসোস হলো বিশ্বের সব ভক্তদের আমরা মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে পারছি না। তবে যারা ড্রয়ের পরও টিকিট পাবে না, তাদের জন্য এপ্রিল মাসের শেষ মুহূর্তে টিকিট ছাড়া হবে। ফিফার একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও আছে, সেখান থেকে নিরাপদে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। And our congratulations. সবচেয়ে বেশি টিকিটের চাহিদা কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচ ঘিরে। এরপর চাহিদার কেন্দ্রে আছে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ। আর টিকিটের আবেদন সম্পর্কে নিবন্ধনকৃত ভক্তদের 5 ফেব্রুয়ারির আগে কোনো ফলাফল জানানো হবে না বলে জানায় ফিফা। তাজিন খন্দকার, সময় সংবাদ। কোপা দেল রের খবর। কোপা দেল রের শীর্ষ 16 লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এবার কোপা দেল রেতে দ্বিতীয় সারির ক্লাব রেসিং সানট্যান্ডারের মুখোমুখি হবে কাতালানরা। ম্যাচ শুরু হবে রাত 2টায়। স্বপ্নের মতো একটা মৌসুম কাটাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বছরের শুরুতেই একটা ট্রফি জিতে উঠছে কাতালান ক্লাবটা। এবার তাদের সামনে আরও একটা বিগ মিশন, কোপা দেল রে। মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে আছে বার্সা। স্প্যানিশ সুপার কাপের জয়ের রেশ কাটতে না কাটতে এবার আরেকটা ট্রফির লড়াই। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান দলটার। রিয়ালকে টপকে টেবিলের টপে জায়গা করে নেয় কাতালানরা। টানা ম্যাচ জয়ের সুখস্মৃতিও আছে একই সঙ্গে। সব প্রতিযোগিতা মিলে টানা 10 ম্যাচ জিতে ভালো ছন্দে আছে হ্যান্সি ফ্লিকের দল। সেই ধারা ধরে রেখে বছরের প্রথম এল ক্লাসিকো ও স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে নেয় বার্সা। নতুন বছরের শুরুতেই একটা শিরোপা জিতে এবার আরও এক শিরোপা জয়ের লক্ষ্য বার্সেলোনার। এবার কোপা দেল রের ম্যাচে বার্সার সামনে দ্বিতীয় সারির ক্লাব রেসিং সানট্যান্ডার, যে ম্যাচ ঘিরে পরিকল্পনার ছক কষছেন কোচ হ্যান্সি ফ্লিক। লড়াইটা অসম হলেও প্রতিপক্ষকে ছোট করে দেখতে চায় না কাতালানরা। এই ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ সব ফুটবলারকেই পাচ্ছেন কোচ শাবি আলোনসো। এই ম্যাচে কোচ শুরুর একাদশে লেভানডস্কি, ইয়ামাল, ডি ইয়ং, রাফিনিয়া, পেদ্রি, কুবার্সিদের রাখার পরিকল্পনা করছেন। ওলমো, আরাউহো, কাসাদোদের শুরুর একাদশে না রাখলেও তাদের উপর ভরসা আছে তার। আর শেষ বেশ কয়েকটি ম্যাচে বার্সার হয়ে রাফিনিয়ার পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে হ্যান্সি ফ্লিককে। তাই এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে বার্সা। শুধু সাম্প্রতিক ফর্ম কিংবা দলের ভালো অবস্থা নিয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে বার্সাকে তা নয়, সঙ্গে আছে প্রতিপক্ষকে রুখে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞাও। কেননা এই দ্বিতীয় সারির দলটার বিপক্ষে অতীত ইতিহাস পক্ষে আছে বার্সারই। 2010 থেকে এখন পর্যন্ত সব মিলে 4 বার মুখোমুখি হয় দুদল। সানট্যান্ডার ও বার্সার ঘরের মাঠে 2টি করে ম্যাচ খেলে তারা, যার সবকটিতে জিতেছে কাতালানরা। এবারের ম্যাচটা প্রতিপক্ষের ঘরের মাঠে খেলবে হ্যান্সি ফ্লিকের দল। অপেক্ষাকৃত কম শক্তিশালী এই দলটার বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচেও জয়ের প্রত্যাশা কাতালানদের। এদিকে ঘরের মাঠে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না সানট্যান্ডার। নিজেদের খেলা শেষ 5 ম্যাচের একটিতেও জিততে পারেনি বার্সার প্রতিপক্ষ সানট্যান্ডার। যদিও ইনজুরি মুক্ত দল নিয়ে আত্মবিশ্বাসী তারা। কাতালানদের বিপক্ষে সাবধানী হয়ে মাঠে নামার পরিকল্পনা রেসিং সানট্যান্ডারের। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। কোপা দেল রে রাউন্ড অফ 16-এ আলবাসেতের সমর্থকদের কটূক্তির শিকার হন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। এমন ঘটনাকে লজ্জাজনক বলে ক্ষোভ জানিয়েছেন মাদ্রিদ ভক্তরা।
সময়টা একেবারেই ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর কোপা দেল রেতেও হোঁচট মাদ্রিদিস্তাদের। দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোস। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়র। স্টেডিয়ামের বাইরে ও গ্যালারিতে স্বাগতিক সমর্থকরা ভিনিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তাকে বানরও বলে কিছু উগ্র দর্শক। এমনকি ভিনিকে উদ্দেশ্য করে ছোড়া হয় কলাও, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ব্যাপক সমালোচিত। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ফুটবলের সংস্থাগুলো। আলবাসেতের মাঠে ভিনিসিয়াসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রিদ সমর্থকরাও। এই মানসিকতা ফুটবল থেকে এবং সমাজ থেকেও দূর করা দরকার। মানুষ স্টেডিয়ামে আসে আনন্দ করতে, নিজের দলকে সমর্থন জানাতে, অপমান করতে নয়। বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। কোনো খেলোয়াড়ের আচরণ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বর্ণবাদ কখনোই কাম্য নয়। এই ধরনের বর্ণবাদী আচরণ বন্ধ করতে অনেক কাজ করেছে। এই উগ্র গোষ্ঠীকে দমন করতে হবে। ভিনিসিয়াসকে কেউ পছন্দ করুক বা না করুক, এ ধরনের অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয় ভিনিসিয়াসের। এর আগেও স্পেনে এমন ঘটনার সম্মুখীন হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। 2022 সালে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে বর্ণবাদের শিকার হন তিনি। এরপর চলতি বছর স্টেডিয়ামে বর্ণবাদকে ঘৃণামূলক অপরাধ আখ্যায়িত করে স্পেনের আদালত। আশা করা হচ্ছিল এরপর এমন কর্মকাণ্ড কমে যাবে। তবে আলবাসেতের বিপক্ষে ম্যাচে আবারও এমন ঘটনা নতুন করে শঙ্কা জাগিয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়েছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুদের 3-2 গোলে হারিয়েছে গানার্স। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ডেকলাইন রাইসের অ্যাসিস্টে দলকে লিড এনে দেন বেন হোয়াইট। দ্বিতীয়ার্ধে আরও এক গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। স্কোরশিটে নাম লেখান ভিক্টর গিউকারেস। 57 মিনিটে এক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি। তবে 71 মিনিটে জুবে মেন্দির গোলে ম্লান হয় চেলসির আশা। শেষের দিকে গার্নাচো আরও এক গোল করলেও তা শুধু আক্ষেপ বাড়িয়েছে চেলসি সমর্থকদের। ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের পরও নিজেদের খেলায় কোনো পরিবর্তন আনতে চান না পিএসজি কোচ লুই এনরিকে। এই হারকে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান তিনি। লিগ ওয়ানে লিলে অলিম্পিক স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পিএসজি বসের। কদিন আগেই ফরাসি কাপের টানা চতুর্থ শিরোপা ঘরে তোলে পিএসজি। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি তাদের। ফরাসি কাপের শেষ 16তেই জায়গা হারিয়েছে প্যারিসিয়ানরা। নগর প্রতিদ্বন্দ্বী প্যারিসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তা নিয়ে হতাশ নন পিএসজি কোচ লুই এনরিকে। এমনকি খেলার ধরন নিয়েও আত্মবিশ্বাসী তিনি। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তার। মানুষ যদি দলকে নিয়ে সন্দেহ করে আমি তা মেনে নিতে পারি, কিন্তু কেন সন্দেহ করে সেটি বুঝতে পারি না। আমরা কি প্রতি মৌসুমে সব ট্রফি ও সব ম্যাচ জিতবো? ফুটবল এভাবে চলে না। আমরা যে দল, আমাদের খেলার যে ধরন, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। লিলের বিপক্ষে ম্যাচ কঠিন হবে, কিন্তু আমরা প্রমাণ করতে চাই আমরা আগের মৌসুমের মতোই শক্ত দল। বর্তমানে লিগ ওয়ানে 39 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফর্মে তারা। 6 ম্যাচে 4 জয় তাদের। ফ্রেঞ্চ কাপের হতাশা পেছনে ফেলে লিগ ও ইউরোপের মঞ্চে শিরোপার লড়াই চালিয়ে যেতে চায় পিএসজি। আমরা হেরেছি, অভিযোগ করিনি, ফল মেনে নিয়েছি এবং প্রতিপক্ষকে শুভকামনা জানিয়েছি। ফুটবলে এমন হতেই পারে, তবে আশা করি এই হার আমাদের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের জন্য আরও বেশি অনুপ্রাণিত করবে। ফ্রেঞ্চ কাপ দারুণ একটি প্রতিযোগিতা, তবে বিদায় নেওয়া সত্যি দুঃখজনক। এদিকে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মুখোমুখি হবেন পিএসজি 2 তারকা আশরাফ হাকিমি ও ইব্রাহিম এমবায়ে। তাদেরকেও শুভ কামনা জানিয়েছেন এনরিকে। আমি দুজনের জন্যই খুব খুশি। ফাইনালে খেলা সহজ নয়। একজন জিতবে, একজন হতাশ হয়ে ফিরবে, এটাই বাস্তবতা। তবুও আমি দুজনের জন্যই শুভ কামনা জানাই। তারা শিগগিরই দলে ফিরবে।
শনিবার লিগ ওয়ানে লিলে অলিম্পিক স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে পিএসজি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। পর্দা নামল নওগাঁয় মাসব্যাপী চলা শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। মনোমুগ্ধকর ফাইনাল উপভোগ করতে মাঠে উপস্থিত হন প্রায় 50,000 ফুটবল প্রেমী। টাইব্রেকারে আন্ধারকোটা একাডেমিকে হারিয়ে শিরোপা জিতে নেয় শৈলগাছি ফুটবল দল। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। মাসব্যাপী শীতকালীন ফুটবলের ফাইনাল খেলা, মাঠ কানায় কানায় পূর্ণ। নওগাঁর পাটনা গ্রামে উৎসবের আমেজ। লাল সাদা জার্সি পরে মুখোমুখি দু দলের খেলোয়াড়রা। শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। পৌষের মিষ্টি রোদের পরন্ত বিকেলে ফুটবলের আয়োজন দেখতে ঢল নামে আশপাশের গ্রাম থেকে হাজারো ফুটবল প্রেমী মানুষের। দুই দল খেলোয়াড়ের পায়ের এই নান্দনিকতা দেখে মুগ্ধ হন ফুটবল প্রেমীরা। ফাইনাল দেখার জন্য আসছে কুষ্টিয়া থেকে। খুব টান উত্তেজনা ছিল। হ্যাঁ, আমরা দর্শকরা অনেক আনন্দ উপভোগ করেছি খেলা দেখে। এলাকার সকল নিউ জেনারেশনের উদ্যোগে এই খেলাটা হচ্ছে। আমি আশা করব সকলের সহযোগিতায় আগামী বছর এই খেলাটা আরো মানোন্নত হবে। খেলার শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে শৈলগাছি ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে আন্দারকোটা ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 3-3 গোলে। ট্রাইবেকারে আন্দারকোটা একাডেমিকে 4-3 গোলে হারিয়ে বিজয়ী হয় শৈলগাছি দল। সুস্থ ধারার খেলাধুলায় যুব সমাজকে ফেরাতেই এই আয়োজন, জানান আয়োজকরা। আমরা একটা ঈদের মতো আনন্দ করে থাকি এই অজরপাড়া গ্রামে এই টুর্নামেন্ট ঘিরে। প্রশাসনিকভাবে যে খেলাগুলোর বিভিন্ন টুর্নামেন্ট হওয়া উচিত, যাতে করে আমরা ভালো খেলোয়াড় বের করতে পারি, সেইটা নেই। ওইটা আগামীতে ইনশাল্লাহ আর কোথাও হোক আর না হোক নওগাঁতে শুরু হবে। খেলা ঘিরে মাঠের চারপাশে বসে মিঠাই মিষ্টান্ন সহ নানা রকমারি দোকান। অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার হিসাবে মোটর সাইকেল ও ফ্রিজ তুলে দেন অতিথিরা। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনভর নাটকীয়তার পর মাঠ বিসিবি কোয়াবের। নাজমুল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন ইফতেখার মিঠু। শুক্রবার থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। বিশ্বকাপ সমস্যা সমাধানে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের বিষয়ে অনড় বাংলাদেশ। সাফ নারী ফুটসালে ভারত বদের মহাকাব্য লিখল বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিল 3-1 গোলে। জোড়া গোল করেছেন সাবিনা, একটি সুমাইয়া। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময় সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ শিমুল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।